আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, প্রিয় দর্শক শ্রোতা যারা আজকের এই লাইভে যুক্ত হয়েছেন এবং যুক্ত হবেন এবং পরবর্তীতে আজকের এই লাইভটি দেখবেন, সকলকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অনেক দিন পর আপনাদের সামনে কিছু বিষয় শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আপনারা সবাই ইতোমধ্যে জেনেছেন, আজকে সরকারি কর্মকর্তা কর্মচারী প্রজাতন্ত্রে যারা রয়েছে, ইনক্লুডিং এমপিভুক্ত শিক্ষক কর্মচারী, সবার জন্য একটা ইতিবাচক সংবাদ প্রচারিত হয়েছে। আর সেটি হচ্ছে সরকার এবং সরকারের যিনি প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী, আজকে তিনি আমাদের বহুল প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে সম্মতি দিয়েছেন। কয়েকটি ধাপে এই নবম পে স্কেলটি বাস্তবায়নের জন্য তিনি সম্মতি দিয়েছেন। আপনারা জানেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছি, আমরা প্রায় 11 বছর ধরে পে স্কেল থেকে আমরা বঞ্চিত। এই সময়টিতে কমপক্ষে 2টি পে স্কেল হওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি আমাদেরকে 2টি পে স্কেল থেকে বঞ্চিত করা হয়েছে। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ এটি নিয়ে আন্দোলন করে আসছেন। সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের যে মহাসমাবেশ হয়েছিল জাতীয় শহীদ মিনারে, এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট তাদের 2টি সমাবেশে অংশগ্রহণ করেছে। একটি সমাবেশে আমি নিজে সশরীরে উপস্থিত ছিলাম, আর একটি সমাবেশে আমার একটি পারিবারিক প্রোগ্রাম থাকার কারণে আমাদের এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ তারা অংশ নিয়েছিলেন। এর বাইরে কয়েকটি ইফতার মাহফিলে আমি অংশগ্রহণ করেছি, যেখানে আলোচ্য বিষয় ছিল নবম পে স্কেলের প্রজ্ঞাপন। রমজান মাসে আমি 2টি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, আপনারা জানেন বিষয়টি। সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে আমরা নিজেরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, আমরা কিন্তু নবম পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মৌলানা আকরাম খাঁ হলে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে সংবাদ সম্মেলন করেছি নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে। আমরা সোশ্যাল মিডিয়ায় অনবদ্যভাবে এবং বিরতিহীনভাবে আমরা সবাই এই দাবিতে সোচ্চার ছিলাম এবং আমরা লেখালেখি অব্যাহত রেখেছি। তো আজকে যেহেতু এই নবম পে স্কেলের বাস্তবায়নের সাথে আমাদের একেবারে প্রথম থেকে সম্পৃক্ততা রয়েছে, এবং আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পে কমিশন তারা নিজের আগ্রহী হয়ে আমাদেরকে তাদের সাথে আলোচনার টেবিলে আহ্বান জানিয়েছিলেন, এবং আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে সিনিয়র নেতৃবৃন্দ ওই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করি, এবং আমাদের যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে দাবি দাওয়াগুলো আছে আমরা লিখিতভাবে ওখানে ওনাদের কাছে সাবমিট করি এবং মৌখিকভাবে আমরা উপস্থাপন করি। এটা বাংলাদেশের এটা বিরল ঘটনা, এটা প্রথম এবছর হয়েছে, এর আগে কিন্তু এটা হয়নি। আমাদের যে পে স্কেলের যে মিটিং ছিল, মিটিংয়ের আলোচনার বিষয়গুলো আপনারা জানেন। আমরা বলেছিলাম যে আমাদের তো আগে ইনক্রিমেন্ট ছিল না, তো আমাদের এই ইনক্রিমেন্টটা যাতে ফিক্সেশন যাতে হয়, এটা কিভাবে এটা বহাল রাখা যায় এই ব্যাপারে যাতে একটা নির্দেশনা থাকে। আমাদের কল্যাণ অফসরের শিক্ষকদের যে দীর্ঘ সময়ের যে বঞ্চনা, এটা আপনারা জানেন, লক্ষ লক্ষ শিক্ষক আবেদন করে বসে আছে, কিন্তু তাদের কল্যাণ অফসরের টাকা পরিশোধ করা হচ্ছে না। এই ব্যাপারে আমরা বলেছিলাম যে পে কমিশনের পক্ষ থেকে একটি সুপারিশ দেওয়ার জন্য, যাতে এখানে সরকার একটা বড় বরাদ্দ দিয়ে আমাদের আবেদনকারী শিক্ষকদের কল্যাণ এবং অবসরের যে দাবি আছে এটা যাতে পরিশোধ করা যায়। আমরা বলেছিলাম যে আমাদের বিনা আন্দোলনে যাতে আমাদের নবম পে স্কেলের অন্তর্ভুক্ত করা হয়। আরো অনেকগুলো দাবি ছিল, আমাদের উৎসব ভাতা, মেডিকেল ভাতা এবং অন্যান্য যে ভাতাগুলো আছে যেগুলো থেকে আমরা বঞ্চিত এবং যেগুলো আমাদেরকে
তুলনামূলক সরকারের চেয়ে কম দেয়া হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি। ওনারা আমাদের কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনেছেন, মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছিলেন ওনাদের জায়গা থেকে ওনারা চেষ্টা করবেন আমাদের দাবি দেওয়ার ব্যাপারে, যাতে ওনাদের সুপারিশে যাতে আমাদের বিষয়গুলো উঠে আসে, এই বিষয়গুলো নিয়ে ওনারা চেষ্টা করবেন, আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ পথ চলার পরে, অনেক আন্দোলনের পরে, অনেক সংগ্রামের পরে, অনেক ত্যাগের পরে, বিশেষ করে আমাদের সরকারি কর্মচারী ভাইয়েরা এবং আমাদের এমপিভুক্ত শিক্ষকরা পর্যন্ত সর্বশেষ যে সরকারি কর্মচারীদের যে প্রোগ্রামটি ছিল, ওখানে আমাদের একজন ম্যাডাম, ওনার নাম ইয়াসমিন ম্যাডাম, লক্ষ্মীপুরে উনি চাকরি করেন, উনি আহত হয়েছিলেন। আমাদের এমপিভুক্ত শিক্ষক আরো অনেকে আহত হয়েছিলেন, ওনাদের আহত হওয়ার ছবি আমাকে পাঠিয়েছিলেন। তো আমাদের সরকারি কর্মচারীরা অনেকেই আহত হয়েছিলেন, এখন অনেকে চিকিৎসাধীন আছেন। ওনাদের কষ্ট সংগ্রাম, আমাদের কষ্ট সংগ্রাম সকলের সম্মিলিত প্রচেষ্টায়, আপনাদের অব্যাহত লেখালেখির প্রচেষ্টায় আজকে নবম পে স্কেল আলোর মুখ দেখতে যাচ্ছে। এটা আমাদের জন্য অবশ্যই সুসংবাদ। তবে একটা জিনিস আমাদেরকে হতাশ করেছে, এখানে যুগান্তরের রিপোর্টে যেটা দেখেছি, 3টি ধাপে এটা বাস্তবায়নের জন্য চিন্তা ভাবনা করছে সরকার। এই বাজেট থেকে মূল বেতনের 50%, এর পরের বাজেট থেকে 50%, এবং এর পরের বাজেটে আপনার যে অন্যান্য যে ভাতাগুলো আছে এগুলো বৃদ্ধি করা হবে। আমরা সরকারের কাছে এটুকু দাবি জানাতে চাই, যেহেতু 11 বছর পরে 11 বছর পরে পে স্কেলটা হচ্ছে, অন্তত যাতে মূল বেতনটা যাতে বাস্তবায়ন এই বাজেটে হয় এবং এর পরের বাজেটে যাতে ভাতাগুলো যুক্ত করা হয়। আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে সরকারের কাছে এটা আমরা আহ্বান জানাবো যে 2 অর্থ বছরে যাতে এটা বাস্তবায়ন করা হয়। মূল বেতনটা যাতে আমাদের এই বাজেট থেকে যাতে আমাদের মূল বেতন পুরাটা যাতে দেওয়া হয়, এটা আমরা সরকারের কাছে আহ্বান জানাবো। এবং এই ব্যাপারে আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় একটু সরব হবেন, যাতে যে আমরা এই বাজেট থেকেই মূল বেতনটা চাই এবং অন্যান্য ভাতাগুলোর ইমপ্লিমেন্টেশন আগামী বাজেট থেকে চাই। এই ব্যাপারে সবাই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠাবেন আশা করি, কারণ সোশ্যাল মিডিয়া কিন্তু এখন বিশাল শক্তিশালী ভূমিকা রাখে বিভিন্ন দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে। 2 নম্বর যে বিষয়টা আমি কথা বলবো সেটি হচ্ছে বদলির ব্যাপারে আমি প্রায় সময় যেটা বলি যে আমাদের আসলে দুর্ভাগ্য, বদলি নিয়ে আমাদেরকে এখন কথা বলতে হয়। আসলে বদলি নিয়ে তো আসলে এখন কথা বলার সময় না বা প্রয়োজনও ছিল না। আমরা যেটা চেয়েছিলাম, এবং আমাদের যে বাড়ি ভাড়া আন্দোলনের আগে আমাদের যে সমাবেশটি হয়েছিল আপনাদের নিশ্চয়ই জানা আছে, ওখানে ব্যানারে আমরা একেবারে প্রতিষ্ঠান প্রধান থেকে নিয়ে 4র্থ শ্রেণীর কর্মচারী সবার জন্য আমরা বদলি চেয়েছিলাম। কিন্তু এখানে ফ্র্যাকশন তৈরি করার কারণে পরবর্তীতে আমরা কিন্তু আমাদের যখন বাড়ি ভাড়ার আন্দোলন শুরু হয় তখন কিন্তু আমরা বদলির বিষয়টা আনতে পারি না, কারণ এনটিআরসি সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী কর্মচারী, প্রতিষ্ঠান প্রধান, এই যে এই বিভাজনের কারণে আসলে আমাদের পক্ষে সম্ভব হয়নি, যার ফলে আসলে আমরা আজকে পর্যন্ত বদলি নিয়ে কথা বলতে হচ্ছে। কিন্তু ওই সময় যদি বদলির বিষয়টা যদি থাকতো, এতদিনে হয়তো আমাদের শিক্ষকরা বদলি হয়ে যার জায়গায় চলে যেতে পারতেন। কারণ বদলির বিষয়টা তো আসলে অর্থ, এটার সাথে সরকারের কোনো বাজেটের প্রয়োজন নাই। আমরা বাজেটের দাবি আদায় করে ফেলেছি, আমাদের 15% বাড়ি বা ঐতিহাসিক যে আমাদের আন্দোলনের ফলশ্রুতি যে পেয়েছি, এটা আমরা আদায় করেছি। তো বদলি তো সরকার অনায়াসেই দিত, কিন্তু ওই সময়কার আমাদের এই যে ফ্র্যাকশনের কারণে, বিভিন্ন গ্রুপিং এর কারণে আমাদেরকে দুর্ভাগ্যজনকভাবে আমাদের বদলিটা নিয়ে আজকেও কথা বলতে হচ্ছে। আজকে আমি কয়েকটি পোর্টালে দেখেছি মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে জুনের, শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন এটা খুব শীঘ্রই ওনারা বদলিটা কাজ শুরু করবেন। এবং আমাদের মাওসির মহাপরিচালক তিনিও আজকে একটি সাক্ষাৎকারে বলেছেন যে জুনে এটা সুসংবাদ হয়তো ওনারা দিতে পারবেন, এটা উনি বলেছেন। আমি আমাদের মাদ্রাসার বদলির ব্যাপারে কিছুক্ষণ আগে 808টায় আমাদের কারিগরি মাদ্রাসার যিনি সচিব আছেন, সচিবের ডেপুটি সেক্রেটারি রাহাত মান্নান জনাব, ওনার সাথে আমি একটু আগে কথা বলেছিলাম যে আমাদের বদলির বিষয়টা কোন অবস্থায় আছে। উনি বলছিলেন যে খুব তাড়াতাড়ি আপনাদের বদলি নীতিমালাটা হবে মাদ্রাসার। আমি আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিডি অ্যাডমিন জনাব আরিফুল ইসলাম মহোদয়, ওনার সাথেও কথা বলেছি। উনিও বলছিলেন যে এটা আমাদের মন্ত্রণালয়ে আছে। তো আমরা আশা করছি বদলিটা হয়তো হয়ে যাবে। কালকে আপনারা দেখেছেন আমি একটা ছবি পোস্ট করেছিলাম, আমাদের একজন ম্যাডাম টাঙ্গাইলে চাকরি করেন, বাড়ি সম্ভবত ওনার কুড়িগ্রাম, অনেক দূরে।
পরিবার পরিজন ছেড়ে একা চাকরি করছেন। এই জাতীয় সমস্যা অনেকে আমার কাছে ফোন করে কান্না করেন। আসলে আমরা তো আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এবং হয়তো করব, কিন্তু আসলে আমাদের সব চেষ্টাই যে সফল হবে এমনটাও না, আর আমরা যা চাই তাই যে হয়ে যাবে সাথে সাথে এমনটাও না। অনেকে কান্না পর্যন্ত করেন মানে ওনাদের বুদ্ধির ব্যাপারে। আমরা আমাদের জায়গা থেকে যখন যে ফোন করে চেষ্টা করি সংশ্লিষ্ট যারা আছেন ওনাদের সাথে একটু কথা বলে তাদের কাছ থেকে তাদেরকে আমাদের তথ্যগুলো, শিক্ষকদের কষ্টের বিষয়গুলো জানানোর জন্য। আমরা আশা করি ইনশাল্লাহ হয়তো বদলিটা চালু হবে ইনশাল্লাহ। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রীর এখানে ওনার যথেষ্ট ভালো ভূমিকা আছে বদলি চালুর ব্যাপারে। বিশেষ করে আমরা যদি বলি প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান, এটা একেবারেই ওনার একান্ত ইচ্ছা এটা ইনক্লুড হয়েছে এবং এটা একটা ভালো সিদ্ধান্ত আমি মনে করি। কারণ দেখেন আমাদের 5 আগস্টের পরে যে সমস্ত শিক্ষকদের আপনার জোরপূর্বক আপনার যাদের কাছ থেকে আপনার দরখাস্ত মানে বাধ্যতামূলক জোরপূর্বক যে পদত্যাগপত্র নেওয়া হয়েছিল, যদি আজকে বদলি সিস্টেম থাকতো তাহলে আমাদের এই ভাইদের চাকরিটা কিন্তু বাঁচানো যাইতো। কিন্তু বদলি না থাকার কারণে অনেকে কিন্তু আজকে চাকরি হারিয়ে অত্যন্ত কষ্টে ওনারা কিন্তু জীবনযাপন করছেন, যাদের অনেকে আমি চিনি, অনেকে আমার সাথে ফোনে কথা বলেন। তো বদলিটা এই জন্য অত্যন্ত জরুরি। এটা হইলে আপনার আমাদের চাকরিটা যথেষ্ট নিরাপদ থাকবে। আমি যে কোনো সময় ইচ্ছা করলে আমি যে কোনো জায়গায় যেতে পারবো। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী এখানে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানকে অন্তর্ভুক্ত করার এই যে সিদ্ধান্ত, এটা এই ক্রেডিটটা সম্ভবত ওনার। আর বাকিগুলো আপনারা যারা আন্দোলন করেছেন, আমরা আপনাদের হয়তো ছিলাম, আমরা নিজের আন্দোলন করেছি, এটা আমরা সবাই নিতে পারি, কিন্তু এই বিষয়টা ওনার নিজের। কর্মচারী যারা আছেন তাদের জন্য আমি মনে করি বদলি চালু রাখা দরকার। কারণ হচ্ছে কর্মচারী যদি বদলি চালু থাকুক, কারো যদি মনে চাই যাবে, আপনারা অনেকে বলবেন যে ওনারা বাড়ির পাশে চাকরি করে। হ্যাঁ, অনেক কর্মচারী যারা আছে ম্যাক্সিমাম ওনারা বাড়ির পাশে চাকরি করে, কিন্তু এরপরও চালু রাখা দরকার। যদি কারো প্রয়োজন হয় উনি ব্যবহার করে যাবে, যদি প্রয়োজন না হয় যাবে না, অন্তত অপশন থাকা দরকার। আমি সরকারের কাছে অনুরোধ করব যে কর্মচারীদেরও বদলি যাতে আওতায় আনা হয়, ওনাদের সুযোগ থাকুক, কেউ চাইলে যাবে, না হলে যাবে না। তো বদলির ব্যাপারে আমরা অনেক দিন ধরে আমরা প্রতীক্ষায় আছি, আমাদের শিক্ষকরা প্রতীক্ষায় আছে। আমরা মন্ত্রণালয়ের কাছে আমার আহ্বান থাকবে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে অবিলম্বে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা বদলিটার ব্যবস্থা করেন এবং আমাদের শিক্ষকরা যারা কয়েকশো কিলোমিটার দূরে চাকরি করছেন তারা যাতে অন্তত পরিবার পরিজনের কাছে যাইতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন। আর কি বিষয় আছে আপনার এনটিআরসিআর, আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, ভাইবা পরীক্ষা দিয়েছেন, এনটিআরসিআর অধীনে নিয়োগটা এখান থেকে কমিটির অধীনে নেওয়ার জন্য অনেক চক্রান্ত হয়েছে, স্টিল নাও হচ্ছে। আমরা এটা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব যখন তার সাথে আমরা দীর্ঘ সময় তার সাথে কথা বলেছি। আমরা ওনাকে বলেছিলাম যে আপনি দিতে পারতেছেন, কমিটি দিচ্ছেন, আপনি বাজেট দিচ্ছেন, আপনি প্রতিষ্ঠানের বিল্ডিং দিচ্ছেন, আপনারা সরকার সব দিচ্ছে, তাহলে আপনার নিয়োগ কেন কমিটির হাতে দিবেন এবং এটাকে বেস করে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়, তা আপনারা এটা কেন করবেন না, নিবেন না কেন আপনাদের হাতে? তো আমরা তাকে পরে বলছিলাম যে এখন তো এমপি নাই, মন্ত্রী নাই, এমপি মন্ত্রী এটা সাধারণত ওনারা দিতে চায় না, যে নিয়োগটা যদি ওনাদের অধীনে থাকে ওনাদের কর্তৃত্ব থাকবে এবং বিভিন্ন রকমের আসলে এখানে আছে, আপনারা বুঝেন, এগুলো বলার কোনো কিছু নাই, আপনারা বুঝেন ওপেন সিক্রেট বিষয়গুলো। তো আমরা ওনাকে বললাম যে এটা তো আপনারা অন্তত করে দিতে পারেন। তা আমরা বলছিলাম যে আপনারা করে দিয়ে যান, এরপরে যদি নেক্সট সরকার যদি কন্টিনিউ না করে তাহলে আমরা অন্তত আন্দোলন করে সরকারের উপর চাপ তৈরি করবো, আমরা এটা করতে পারবো। এটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছে। এখন এই গভর্নমেন্ট আসার পরে কিন্তু অনেক চেষ্টা হয়েছে, আমরা নিউজও দেখেছি যে 5 কোটি টাকা এটা আপনার একটা বদলি নিয়ে হয়েছিল। তো বিভিন্ন রকমের তদবির হচ্ছে এটাকে বন্ধ করার জন্য। কিছুদিন আগে একটা গোষ্ঠী আপনারা দেখেছেন, হয়তো কারো প্ররোচনায় করেছে, তারা আপনার সংবাদ সম্মেলন করেছিল এই নিয়োগটা আবার কমিটির হাতে নেওয়ার জন্য। তো এটা পরে আমি এনটিআরসির একজন কর্মকর্তার সাথে কথা বলেছি। এখন কিন্তু এনটিআরসির আজকে একজন চেয়ারম্যানকে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে, চলতি দায়িত্ব দেওয়া হয়েছে, এর আগে কিন্তু চেয়ারম্যান ছিল না। আমি পরে ওখানে একজন কর্মকর্তার সাথে, সিনিয়র কর্মকর্তার সাথে কথা বলেছি। উনি আমাকে বলছেন যে এই যে মন্ত্রণালয়ের যে আপনার এই যে সংবাদ সম্মেলনের কারণে মন্ত্রণালয় থেকে একটা কোয়ারি দেওয়া হয়েছে তাদেরকে, এবং এই কোয়ারির উত্তর ওনারা অলরেডি রেডি করেছেন। এটা আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে তার সাথে আমার কথা হয়েছে। আমি ওনাকে ফোন করেছিলাম সন্ধ্যার পরে, উনি সম্ভবত হয়তো ব্যস্ত, যার কারণে আমার ফোনটা রিসিভ করতে পারেননি, হয়তো পরবর্তীতে হয়তো ওনার সাথে কথা হবে। উনি বলছিলেন 1 সপ্তাহ আগে যে আমরা এটার জবাব রেডি করেছি এবং আমরা এটা জবাব দেওয়ার পরে মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনার আলোকে আমরা প্রস্তুতি নেব।
তো আমরা এখনো আশাবাদী, ইনশাল্লাহ হয়তো আপনাদের ভাইবা হবে এবং আপনারা একেবারেই বিনা টাকা পয়সায় কোন রকমের লবিং তদবির ছাড়াই আপনারা ইনশাল্লাহ প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান হিসাবে অধ্যক্ষ উপাধ্যক্ষ সুপার সহকারী সুপার এবং হেডমাস্টার সহকারী হেডমাস্টার হিসেবে আপনারা জয়েন করবেন। আমরা সেই প্রত্যাশায় আছি এবং আজকের লাইভে এটা বলছি যে এটার ব্যাপারে যদি কোনো রকমের ষড়যন্ত্র হয় এবং সরকার যদি এই ষড়যন্ত্রে যদি পা দেয়, তাহলে শহীদ মিনারের বাড়ি বাড়ার আন্দোলনের চেয়ে আরো বড় রকমের আন্দোলন হবে ইনশাল্লাহ। আমরা জাতীয়করণ প্রত্যাশী জোট এবং বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক কর্মচারী কোনোভাবেই এই নিয়োগ আবার কমিটির হাতে ফিরিয়ে দেওয়া, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এই ব্যাপারে আমাদের বক্তব্য ভেরি ক্লিয়ার এবং লাউড। আমরা কোনোভাবে এটা মেনে নিব না। যদি কোনো রকমের এই প্ররোচনায় যদি সরকার পা দেয়, তাহলে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের মুখোমুখি সরকার করতে হবে। পরিষ্কার বক্তব্য আমাদের। তো এটা আশা করি ইনশাল্লাহ সরকার হয়তো ওইদিকে যাবে না এবং আমাদের মন্ত্রী মহোদয়ও এই ব্যাপারে ওনার যেহেতু এনটিআরসির হাত ধরে এটা বিএনপি সরকারের সময় হয়েছিল, সুতরাং উনি এটাকে শক্তিশালী করার জন্য অবশ্যই কাজ করবেন বলে বিশ্বাস করি এবং বিভিন্ন রকমের চাপ মোকাবেলা করে উনি ওনার এই হয়তো ভাইভাটা উনি ব্যবস্থা করবেন, আমার বিশ্বাস এটুকু আছে এখনো। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমাদের উৎসব ভাতা। দীর্ঘদিন তো আমরা 25% উৎসব ভাতা পেয়েছি, অনেকদিন 25% উৎসব ভাতা দিয়ে আমরা ঈদ করেছি আমাদের প্রায় 20 বছর। গত বছরের আমাদের যে আন্দোলনের ফলশ্রুতিতে, যদিও ওই আন্দোলনটা আমাদের শিক্ষকদের অংশগ্রহণ অনেক কম ছিল, আমার মনে হয় যদি ওই আন্দোলনে অংশগ্রহণ ভালো থাকতো হয়তো ওই সময় উৎসব ভাতাটা শতভাগ হয়ে যেত। যাই হোক, এর ফলেও আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে অনেক দিন পরে আমাদের উৎসব ভাতা 25 থেকে 50 হয়েছে এবং এটার ফলে অন্তত কিছুটা হলেও, আমি বলবো 100% না হলেও অন্তত কিছুটা হলেও স্বস্তিতে আমরা কিন্তু ঈদ করতে পারছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমাদের একজন শিক্ষক অন্তত এক নাম হলেও শরীকে কোরবানি দেওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা দেখলাম, আমরা যখন আন্দোলনটা করি অনেকে অনেক ভাবে বলেছেন যে এখন আন্দোলনের কোনো দরকার নাই, নেক্সট গভর্নমেন্ট এসে সব দিয়ে দিবে, আন্দোলন লাগবে না, সব একটার পর একটা সব দিয়ে দিবে। তা আমরা তো জানি যে আসলে সরকার এসেই যে সব দিয়ে দিবে এটা তো আমাদের দীর্ঘদিন অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে আমরা কিন্তু মাটি কামড়ে পড়েছিলাম শহীদ মিনারে, মাটি কামড়ে পড়েছিলাম প্রেস ক্লাবে এবং এটার ফলশ্রুতিতে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমার বিরুদ্ধে ইনকিলাব পত্রিকায় তখন 30টি রিপোর্ট করেছে এবং একদিন তো একবার হেডলাইন ছিলাম আমি। দেশ, আঞ্চলিক এবং জাতীয় চক্রান্ত আপনার বিভিন্নভাবে হয়েছে। ইনকিলাবের সম্পাদক বাহাউদ্দিন সাহেব, তিনি আমার ময়মনসিংহের ডিসি মহোদয়কে ফোন করেছিলেন তখন আমার ব্যাপারে। আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় তিনি ফোন করেছিলেন আমার সব মাদ্রাসার যিনি সভাপতি ময়মনসিংহের ডিসি, বর্তমানে অবশ্যই এখন নাই, উনি চলে গেছেন ট্রান্সফার নিয়ে। তো বিভিন্ন ভাবে ষড়যন্ত্র হয়েছে। সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন কন্টিনিউ করার কারণে বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক তৈরি হয়েছে যে 1000 টাকার ফিক্সড বাড়ি ভাড়া থেকে আজকে আমরা পার্সেন্ট আকারে 15% বাড়ি ভাড়া আমরা এখন ইনশাল্লাহ জুলাই থেকে পেতে যাচ্ছি। আমরা 7.5% অলরেডি আমরা পেয়েছি। এই বিষয়টা নিয়ে অনেকে আবার ধূম্রজাল তৈরি করার চেষ্টা করছেন, এটা উচিত না আসলে। অনর্থক বিষয় নিয়ে পোস্ট দেওয়া এটা আসলে ঠিক না। এটা তো সেটেল বিষয়, সেটেলড হয়ে গিয়েছে, এখানে প্রজ্ঞাপন হয়েছে, 7.5 দিয়েছে এবং আপনার বাকি 7.5 আপনার জুলাই থেকে দেবে, এটা তো প্রজ্ঞাপন হয়ে গিয়েছে। পাশাপাশি এটার এই আন্দোলনের সাথে তো যারা গভর্নমেন্টে এখন আছেন ওনাদেরও সম্মতি আছে। আপনারা জানেন আমরা এই যে এনসিপি, জামাত, বিএনপি, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যারা যে দল ছিল সবাই আমাদের আন্দোলন একাত্মতা ঘোষণা করেছেন এবং সর্বশেষ আজকে যারা ক্ষমতায় আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে আমরা 2 দফা মিটিং করেছি, আপনারা জানেন। আমরা মিটিং করার পরে স্যারে এই বিষয়ে কাজও করেছেন এবং উনি কাজ করার ফলেই আমাদের এটা আরো সহজ হয়েছে। এটা নিঃসন্দেহে অস্বীকারের কোনো সুযোগ নাই। এটা আমি আমার বক্তব্য আমি ওই সময় বলেছি, এখনো বলছি যে স্যার আপনার দায়িত্ব নেওয়ার পরে আমাদের এটা সহজ হয়েছে। তো ওনাদের সম্মতি ছিল। শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই বর্তমানে যিনি মন্ত্রীর দায়িত্বে আছেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, উনি এসেছেন, বক্তব্য দিয়েছেন, আপনারা জানেন। এবং প্রজ্ঞাপন হওয়ার পরে জোটের পক্ষ থেকে আমরা আবার গিয়েছি, আমরা আমাদের মহাসচিব এবং বর্তমান মন্ত্রী মহোদয়ের সাথে আমরা আমাদের মির্জা ফখরুল আলমগীর স্যারের সাথে আমরা মিটিং করেছি, আমরা ধন্যবাদ জানিয়েছি। তো ওনাদের তো সম্মতি ছিল। সুতরাং এটা নিয়ে আপনারা ধূম্রজাল সৃষ্টি করা, ডেইলি ক্যাম্পাস এটা নিয়ে রিপোর্ট করেছে, এটা আসলে করা উচিত হয়নি আমি মনে করি। ডেইলি ক্যাম্পাস এটা এই বিষয়টা নিয়ে আসলে কথা বলাই উচিত না, এটা তো সেটেল বিষয় এবং এখানে ওনাদের সম্মতি ছিল। এখন যে বিষয়টা আমি বলছিলাম যে উৎসব ভাতা, আমরা দেখলাম যে গভর্নমেন্ট ফর্ম করার পরে আমাদের মন্ত্রী মহোদয়
আপনারা একটা ডিউ লেটার দিলেন 10% বৃদ্ধির জন্য, যদিও 10% আমাদের প্রত্যাশিত না। এরপর আমরা খুশি হয়েছিলাম যে আন্দোলন করে সব আদায় করতে হয়, যদি আন্দোলন ছাড়া আমাদের মন্ত্রী মহোদয় যদি অন্তত 10% দেন, এটা তো খারাপ না, ভালো। তো পরে দেখলাম যে আসলে এটা অর্থ মন্ত্রণালয় রিজেক্ট করে দিল। তো আমার মন্ত্রী মহোদয় কেন্দ্র সচিবদের সাথে মিটিং করার জন্য ময়মনসিংহে আসার পরে 3 ঘন্টা আমাদের সাথে ছিলেন। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম এটা তো রিজেক্ট হয়ে গিয়েছে, এই ব্যাপারে ওনার বক্তব্য জানতে চেয়েছিলাম। তখন তিনি বলেছিলেন যে এটার সাথে তো অনেকেই জড়িত, অনেক উইংস জড়িত। তো এটা আমি ডিউলেটার দিয়েছি মন্ত্রণালয়, উনি ওই তখন বলছিলেন যে উনি ওইভাবে জানেন না যেটা রিজেক্ট হয়েছে। উনি বলছিলেন যে এটার সাথে জড়িত এবং উনি চেষ্টা করবেন যাতে এটা দেওয়া হয়। কিন্তু আনফরচুনেটলি আমরা এখনো সম্ভবত এই ঈদে আমরা আপনার 50% উৎসব ভাতা পেতে যাচ্ছি। তার মানে বিনা আন্দোলনে কিছুই হবে না, এটা মোটামুটি আপনারা নিশ্চয়ই এতদিন নিশ্চিত হয়েছেন। যারা আপনাদেরকে বিভিন্নভাবে আমাদের আন্দোলনের সময় ভুল বুঝিয়েছিল যে বিনা আন্দোলনে সবকিছু হয়ে যাবে, আপনাদের নিশ্চয়ই এখন আপনাদের সেই নিদ্রা নিশ্চয় ভেঙেছে। ভাঙ্গার কথা যদি আপনার ন্যূনতম বিবেক থাকে। এর অর্থ হচ্ছে আন্দোলন ছাড়া আগামী দিনেও খুব কোনো কিছু পাবেন আমি অন্তত বিশ্বাস করি না। পাইলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করব, কিন্তু পাওয়ার আশা আমি করছি না। আমার কাছে মনে হচ্ছে হয়তো আন্দোলনের মাধ্যমে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে আদায় করে নিতে হবে। আমরা জাতীয় গণপ্রত্যাশী জোটের পক্ষ থেকে আপনারা অনেকে বলেন আন্দোলন করার জন্য, আমরা আন্দোলন করতে চাই, কিন্তু আমরা তো খুব বেশি দিন হয়নি আন্দোলনটা করেছি, 2টা দাবি আমাদের আদায় হয়েছে। এখন সারা বছর আন্দোলন করলে মানুষ তো এটা ভালোভাবে নিবে না। আমাদের আন্দোলন আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের এই আন্দোলনের প্রতি সারা বাংলাদেশের মোটামুটি ম্যাক্সিমাম মানুষের সমর্থন ছিল, মিডিয়া থেকে ধরে ব্যাপক সমর্থন, এবং রাজনীতিবিদ, রাজনৈতিক দলগুলো, সাধারণ সবার সমর্থন ছিল। তো আমরা যদি 2 দিন পর পর যদি আন্দোলনে যাই, এটা তো মানুষ ভালোভাবে নিবে না। এই জন্য আমরা আসলে একটু স্পেস নিচ্ছি, সরকারকে একটু স্পেস দিচ্ছি যে আসলে সরকার আমাদের আন্দোলন ছাড়া কিছু দেয় কিনা। আমরা ইতিমধ্যে জাতীয় গণপ্রত্যাশী জোটের নেতৃবৃন্দের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে। আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা একটা মিটিং করতে যাচ্ছি, এবং ওখান থেকে আমরা একটা প্রোগ্রামের চিন্তা ভাবনা করছি। ঢাকাতে প্রেস ক্লাবে একটা সমাবেশ করা যায় কিনা আমরা চিন্তা ভাবনা করছি। এটা এখনো যদিও ফাইনাল না, বাট আমরা এটা নিয়ে এখন চিন্তা করছি যে আমরা একটা শহীদ মিনারে অথবা জাতীয় প্রেস ক্লাবে আমরা একটা বড় সমাবেশ করতে পারি কিনা জানান দেওয়ার জন্য, এটা আমাদের মাথায় আছে। তো আমরা আশা করি আপনাদের যে দিবানিদ্রা ছিল যে আন্দোলন ছাড়া সব আদায় হবে, এবং যারা আপনাদেরকে এটা বুঝিয়েছিল, নিশ্চয়ই এটা আপনারা ক্লিয়ার হয়েছেন যে আন্দোলন করতে হবে। আপনারা মেন্টালি প্রস্তুতি নেন, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি অব্যাহত রাখেন, কারণ সোশ্যাল মিডিয়া একটা বড় শক্তি। কারণ আমরা যারা আন্দোলন করি, আমাদের সাথে সাংবাদিক, গোয়েন্দা সংস্থা এবং পদস্থ কর্মকর্তারা, রাজনীতিবিদ অনেকে আমাদের সাথে অ্যাড আছেন। আমরা লেখলে এটা অনেকের নজরে আসে। এই জন্য আমাদের সবাই আমরা লেখালেখি করা উচিত, কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু আইডিতে অনেক গুরুত্বপূর্ণ আমাদের ফ্রেন্ড লিস্টে অনেকে আছেন, ফলোয়ার আছেন। তো আমরা যদি লেখালেখি করি, দেখা যাবে বাইদা কারো না কারো মাধ্যমে দেখা যাবে এটা সরকারের পর্যায়ে পৌঁছে যাবে। এই জন্য আমরা এটা অব্যাহত রাখি। আর আমরা জোটের মিটিং এ দেখি আমরা কি করতে পারি। আমরা চিন্তা করছি একটা সমাবেশ করার জন্য। আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা হয়তো সমাবেশে যাব, এগুলো আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সরকারি নিয়মে মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা, এবং আমাদের যে অবিলম্বে বদলি চালু করা, এবং আমাদের যে কি বলে আপনার যে ভাইভাটা যাতে এনটিআরসির যে প্রধান, তাদের ভাইভাটা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে নেওয়া হয়। সর্বোপরি এমপিভুক্ত শিক্ষায় আপনার যাতে জাতীয়করণের জন্য যাতে সরকারের বাজেটে বরাদ্দ রাখে, এই বিষয় নিয়ে আমরা একটা প্রোগ্রাম থ্রো করার জন্য আমরা চিন্তা করছি। দেখি আমার নেতৃবৃন্দ যদি এগ্রি করে, তাহলে হয়তো আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। তো আপনার ততক্ষণ পর্যন্ত হয়তো আপনাদের অপেক্ষা করতে হবে জানার জন্য। তো আমরা চেষ্টা করছি। চুপ থাকা বা বসে থাকার অর্থ এই না যে আমরা আসলে আমাদের আন্দোলন থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে নিয়েছি, বরং এটা প্রস্তুতি বলতে পারেন যে সরকারকে স্পেস দেওয়া, নিজেদের একটা প্রস্তুতি নেওয়া, যাতে মানুষ না বলতে পারে যে সারা বছর তারা শুধু আন্দোলন করে। মানুষ যাতে বুঝে যে না, তারা আন্দোলন করে একটা সময় নিয়ে আবার আন্দোলনের মাঠে আসছে। এখন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একটু দায়িত্ব পালন করছি। আপনারা সবাই, একটি বিষয় আপনাদের কাছে পরে কথা বলছি। এর আগে আমাদের মাদ্রাসার যে মে মাসের বেতনের ব্যাপারে আমি ডিডি অ্যাডমিন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। এটা হবে কিনা উনি নিশ্চিতভাবে এখন বলতে পারেননি। আগামীকালকে বলছিলেন যে আগামীকালকে যদি ফোন করেন তাহলে আমি জেনে হয়তো জানাতে পারবো। এটা ডিডি ফিনান্স হয়তো জানবে, উনি বলছিলেন। আর আমি বলছি যে স্কুল যদি দেই তাহলে আপনারা কেন দিবেন না? ওনারা বলছিলেন হ্যাঁ অবশ্যই স্কুল দিলে তো আমাদের সাথে দেওয়া উচিত। তো এটা নিয়ে কালকে দেখি আবার একটু হয়তো ওনার সাথে কথা বলবো। সর্বশেষ যে কথা সেটি হচ্ছে, আমরা তো অবশ্যই আন্দোলন করবো, আমাদের দাবি দাওয়া আমরা কথা বলবো, কিন্তু আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে। এটা নিয়ে আমি এখন সব সময় সব জায়গায় যেখানে যে কথা বলি, লাইভে কথা বলি।
শিক্ষক হিসাবে, আমি প্রিন্সিপাল হিসাবে আমার প্রতিষ্ঠানকে স্মুথলি চালানো, আমার শিক্ষার্থীদের জন্য আপনার কর্মঘণ্টাগুলো যাতে এখানে পড়াশোনার মাধ্যমে মানে এটা যাতে আমি কভার করতে পারি, পড়াশোনা যাতে হয়, কোয়ালিটি এডুকেশন যাতে নিশ্চিত হয়, আমার শিক্ষকদের আর্থিক সুযোগ সুবিধা নিশ্চিত করা, এই বিষয়গুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে। এগুলো আমাকে প্রতিষ্ঠানের সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে। আবার আপনি একজন সাধারণ শিক্ষক হিসাবে, আপনার সরকারি শিক্ষক হিসাবে অথবা আপনার সরকারি অধ্যাপক, প্রভাষক হিসাবে আপনারও কিন্তু দায়িত্ব আছে, কর্মচারী হিসাবে আপনার যারা শিক্ষক আছেন ক্লাসের মধ্যে আপনার ভালোভাবে পড়ানো, প্রস্তুতি নিয়ে পড়াশোনা করে পড়ানো। আমরা আমাদের মধ্যে এটা অবশ্যই সমালোচনা, নিজের আত্মসমালোচনা আমাদের অনেক না, আমাদের ম্যাক্সিমাম শিক্ষক আসলে পড়াশোনা না করে আমরা ক্লাসে চলে যাই। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি জানি না আপনাদের মানে অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। আমরা একেবারেই কোনো পড়াশোনা না করে ক্লাসে চলে যাই, মনে করি যে টাইম পাস হচ্ছে, আমাদের তো বেতন তো হবে। আমরা সেই জায়গাটা একটু বেরিয়ে আসি, কারণ আমরা সবাই যদি সবাই মিলে যদি চেষ্টা করি, সরকার চেষ্টা করছে আজকে দেশকে মানে শিক্ষার ব্যাপারে আপনারা দেখেছেন যে তারা সর্বোচ্চ বাজেট কিন্তু শিক্ষায় দিচ্ছে, এবং শিক্ষামন্ত্রী মহোদয় কালকে বলেছেন যে শিক্ষা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এক সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা। আমি কাউকে খুশি করার জন্য বলছি না, বাস্তবতা যে ওনারা যেহেতু চেষ্টা করছে, আমরাও একটু চেষ্টা করি না সবাই মিলে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করার জন্য, আমাদের বাচ্চাগুলোকে একটু গুণগত শিক্ষা দেওয়ার জন্য, একটু পড়াশোনা করে আমরা একটু ক্লাসে যাওয়ার, আমরা একটু নিজেদেরকে একটু তৈরি করে ক্লাসে যাওয়ার জন্য একটু চেষ্টা করি। সরকার পক্ষ থেকে যে বেতনটা দেওয়া হচ্ছে এটা দিয়ে তো আমাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে, আমার পরিবার চলছে, আমার স্ত্রী সন্তান, আমার মা বাবা বা ভাই বোন অনেকের জন্য এটা আমি ব্যয় করছি। এটা তো হালাল হতে হবে। এখন আমি যদি আমার দায়িত্ব পালন না করে, পড়াশোনা না করে, প্রস্তুতি না নিয়ে বাচ্চাদেরকে যদি টাইম পাস করে আমি যদি এখান থেকে টাকাটা নিই, এটা তো আমাদের হালাল হবে না। এবং অনেকে আছেন যে প্রাইভেট, আপনারা অনেকে প্রাইভেট পড়ান, টিউশনি করেন, তো প্রাইভেট না পড়লে আপনার নাম্বার দেন না, অথবা যারা প্রাইভেট পড়ে তাদেরকে দেখা যায় প্রশ্ন বলে দেয়। এই জাতীয় অনেক সমস্যা কিন্তু আমাদের আছে, এগুলো বলতে হবে। যদি আমরা শুধু আমাদের দাবি দেওয়ার কথা বলি আর আমাদের যে শিক্ষার উন্নয়নের ব্যাপারে যদি আমরা কথা না বলি, এটাই বেআইনসাফি হবে। সেই জায়গা থেকে আপনারা আমাকে যারা ভালোবাসেন, জাতীয় গণপ্রত্যাশী জোটকে যারা ভালোবাসেন, আমরা তো আপনাদের জন্য কাজ করি, আপনারা জানেন, এবং নিবেদিত প্রাণ হয়ে কাজ করি। আজকে আপনারা একটু চিন্তা করেন তো, যদি আমাদের শহীদ মিনার আন্দোলন ফল করতো, আজকে আমার চাকরি থাকতো, আজকে যদি আন্দোলন ফল করতো, তাহলে আমার জায়গা আজকে কারাগারে হতো, আমার হয়তো হাড়গুলো ঠিক থাকতো না। সেই ঝুঁকি তো নিয়েছি। বেতন কি আপনার চেয়ে 1 টাকা বেশি পাই? না, আমি তো আপনার চেয়ে 1 টাকা বেশি পাই না। সবাই যে হারে পাচ্ছেন আমি সেই হারে পাচ্ছি। তো আমরা তো এই ঝুঁকিগুলো নিয়েছি আপনাদের জন্য, এবং আগামী দিনে নেব যদি আমাদের কথাগুলো আপনারা শুনেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ আপনার যেটুকু মেধা আছে, সর্বোচ্চ মেধা দিয়ে আপনার যে ওয়ার্কিং আওয়ারটা আছে, এই সময়টা কাজে লাগানোর জন্য আমি অনুরোধ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আবার সেই মানে পুরাতন কথা, শহীদ মিনারের তপ্ত ফ্লোরে অথবা জাতীয় প্রেস ক্লাবের খোলা চত্বরে আমাদের যৌক্তিক দাবি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সে আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা রেখে আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভটা আপনারা যদি সুযোগ হয় শেয়ার করে দিবেন, আমাদের কথাগুলো যাতে সবার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।